হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকের নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় আজকে ক্লাস 7 জিওগ্রাফি নবম অধ্যায় অর্থাৎ চ্যাপ্টার 9 এশিয়া মহাদেশ। এশিয়া মহাদেশের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, অর্থাৎ যেগুলো বিভিন্ন স্কুলে প্রশ্নগুলো এসেছে, তো সেই প্রশ্নগুলো পরীক্ষায় আসার মতো যে ধরনের প্রশ্ন আসতে পারে সেই প্রশ্নগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করছি। ঠিক আছে, শুরু করা যাক। ভিডিওটা বেশির থেকে বেশি লাইক শেয়ার করো। তোমাদের প্রশ্ন বিচিত্রার থেকে ছোট প্রশ্ন তো সব করিয়ে দিয়েছি, বড় প্রশ্নগুলো দিচ্ছি, ভালো করে ফলো করবে। ঠিক আছে, শুরু করা যাক। ভিডিওটা লাইক করে দিও। দেখো, সবার প্রথমে প্রশ্ন কি বলেছে, এশিয়া মহাদেশের সীমা বর্ণনা করো। এটা আমরা বিভিন্ন স্কুলে এই প্রশ্নটা পেয়েছি, তাই তো? তো উত্তরটা আমরা কিভাবে লিখব? এশিয়া মহাদেশের আকৃতি কিছুটা চতুষ্কোণের মতো। এর উত্তরে উত্তর মহাসাগর অর্থাৎ সুমেরু মহাসাগর, পূর্বে প্রশান্ত মহাসাগর, দক্ষিণে ভারত মহাসাগর, পশ্চিমে ইউরোপ ও এশিয়া মহাদেশের মাঝে ইউরাল পর্বত, ইউরাল নদী, কাস্পিয়ান সাগর, কৃষ্ণ সাগর ও ভূমধ্যসাগর অবস্থান করছে। প্রকৃতপক্ষে এশিয়া ও ইউরোপ মহাদেশের ইউরেশিয়া নামক একটি অবিচ্ছিন্ন ভূখণ্ডের অংশ। এছাড়া লোহিত সাগর ও সুয়েজ খাল এশিয়া মহাদেশকে আফ্রিকা থেকে এবং উত্তর পূর্বে অবস্থিত সংকীর্ণ বেরিং প্রণালী উত্তর আমেরিকা মহাদেশ থেকে বিচ্ছিন্ন করেছে। ঠিক আছে, নেক্সট পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন বলেছে এশিয়া মহাদেশের প্রধান তিনটি বৈশিষ্ট্য বা গুরুত্ব লেখো। উত্তর আমরা লিখব, পৃথিবীর বৃহত্তম মহাদেশ এশিয়ার প্রধান তিনটি বৈশিষ্ট্য পয়েন্ট করে আমরা লিখব, এশিয়ার মধ্যভাগে পার্বত্য অঞ্চল যা পৃথিবীর বৃহত্তম জলবিভাজিকা রূপে অবস্থান করছে। এশিয়ার বেশিরভাগ নদী এখান থেকে উৎপন্ন হয়েছে। এই অঞ্চলকে হার্ট অফ এশিয়া বলা হয়ে থাকে বা বলা হয়। নেক্সট আমরা লিখব, এশিয়ার দক্ষিণ ও পূর্বাংশে রয়েছে বেশ কিছু নদী গঠিত সমভূমি। এই সমভূমিগুলি পলিমাটি অত্যন্ত উর্বর হওয়ায় এখানে কৃষিকাজের ব্যাপক উন্নতি ঘটেছে। তাই এই অঞ্চলগুলি এশিয়া তথা পৃথিবীর অন্যতম ঘন জনবসতি পূর্ণ অঞ্চল। নেক্সট আমরা লিখব, এশিয়া মহাদেশের দক্ষিণে নিরক্ষীয় অঞ্চল থেকে উত্তরে মেরু অঞ্চল পর্যন্ত বিস্তৃত। তাই পৃথিবীর প্রায় সকল প্রকার জলবায়ু এই মহাদেশে দেখা যায়। জলবায়ুর এই বৈচিত্র্যের উপর নির্ভর করে বৈচিত্র্যময় স্বাভাবিক উদ্ভিদ গড়ে উঠেছে। পৃথিবীর বৃহত্তম সরলবর্গীয় অরণ্য এই মহাদেশে। ঠিক আছে, ব্যাকেটে তৈগা লিখে দেবে। নেক্সট আমরা লিখব, পৃথিবীর বৃহত্তম মহাদেশ এশিয়া। মহাদেশটির উত্তর দক্ষিণে সর্বাধিক বিস্তার প্রায় ৮,৪৮০ কিমি এবং পূর্ব পশ্চিমে প্রায় ৯,৯০০ কিমি। পূর্ব ও পশ্চিম প্রান্তের মধ্যে সময়ের পার্থক্য প্রায় ১১ ঘন্টা। ফলে পূর্ব দিকে যখন সূর্যোদয় হয় তখন পশ্চিম প্রান্তে সূর্যাস্ত হয়। নেক্সট, এশিয়ার দক্ষিণে রয়েছে তিনটি প্রাচীন মালভূমি অঞ্চল। এই মালভূমিগুলি খনিজ সম্পদের সমৃদ্ধ, যেমন আরব মালভূমি খনিজ তেলের ভাণ্ডার, ভারতের ছোটনাগপুর খনিজ ভাণ্ডার। হচ্ছে খনিজ ভাণ্ডার। ওকে, হয়ে গেল এই প্রশ্নের উত্তর। নেক্সট প্রশ্ন, এশিয়ার মধ্যভাগে চরমভাবাপন্ন জলবায়ু দেখা যায় কেন? উত্তর লিখব, এশিয়া মহাদেশের জলবায়ু যথেষ্ট বৈচিত্র্যপূর্ণ। উষ্ণ ও নাতিশীতোষ্ণ, হিমশীতল প্রায় সব রকমের জলবায়ু এশিয়া মহাদেশে পরিলক্ষিত হয়। তবে সামগ্রিকভাবে এশিয়ার মধ্যভাগের জলবায়ু যথেষ্ট চরমভাবাপন্ন, অর্থাৎ শীত ও গ্রীষ্মকালীন তাপমাত্রার মধ্যে প্রভেদ যথেষ্ট বেশি। অর্থাৎ শীতকালে প্রচণ্ড শীত ও গ্রীষ্মকালে প্রচণ্ড গরম হয়, কারণ বিশাল আয়তন
আয়তনের দিক থেকে পৃথিবীর বৃহত্তম মহাদেশ হলো এশিয়া। এশিয়ার মধ্যভাগের অঞ্চলটি অঞ্চলটি সমুদ্র থেকে প্রায় 2500 কিমিরও বেশি দূরত্বে অবস্থিত। এত দূরবর্তী স্থানে সমুদ্রের সমভাবাপন্ন আরামদায়ক জলবায়ুর কোনো প্রভাব এশিয়ার মধ্যভাগে না পড়ায় এখানকার জলবায়ু চরম ভাবাপন্ন হলো। নেক্সট আমরা লিখব পর্বত বেষ্টিত অবস্থান, পয়েন্ট করে লিখব এশিয়ার মধ্যভাগটি পামির গ্রন্থি ও আর্মেনীয় গ্রন্থির থেকে বিস্তৃত বিভিন্ন পর্বতমালা ও উচ্চভূমি প্রাচীরের মতো ঘিরে রেখেছে। ফলে সামুদ্রিক আর্দ্র জলীয় বাষ্পপূর্ণ বাতাস এই পর্বতগুলির দ্বারা বাধা পায় বলে এই অঞ্চলটি বৃষ্টিপাতের অভাবে শুষ্ক থাকে, তাই এখানকার জলবায়ু চরম ভাবাপন্ন হয়েছে। হলো ক্লিয়ার এই প্রশ্নের উত্তরটা। নেক্সট হচ্ছে এশিয়ার 3টি প্রাচীন মালভূমির সংক্ষেপে বর্ণনা দাও। উত্তর লিখব এই 3টে মালভূমি 3টেও দিতে পারে, আবার যে কোনো একটাকেও আমাকে বর্ণনা করতে দিতে পারে। দেখো বলেছে এশিয়ার 3টি প্রাচীন মালভূমি, পয়েন্ট করে লিখব আরব মালভূমি। এখানে লিখব এটি এশিয়ার দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত আরব উপদ্বীপের পশ্চিম অংশ। মালভূমিটি পশ্চিম থেকে পূর্বে ক্রমশ ঢালু হয়ে পারস্য উপসাগরের তীরবর্তী সংকীর্ণ সমভূমিতে মিশেছে। এখানে কোনো নদী নেই, বৃষ্টিপাতের অভাবে এই অঞ্চলে প্রায় মালভূমিতে পরিণত হয়েছে। ওকে, নেক্সট হচ্ছে দাক্ষিণাত্য মালভূমি। ভারতের দক্ষিণে অবস্থিত দাক্ষিণাত্য মালভূমি প্রাচীন আগ্নেয়শিলা ও আগ্নেয়গিরির লাভা সঞ্চিত হয়ে সৃষ্টি হয়েছে। বর্তমানে এটি ক্ষয়প্রাপ্ত হয়ে তরঙ্গায়িত ব্যবিচ্ছিন্ন মালভূমিতে পরিণত হয়েছে। এখনকার উল্লেখযোগ্য পূর্ববাহিনী নদীগুলি হল গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, মহানদী ও পশ্চিম বাহিনী নদীগুলো হলো নর্মদা ও তাপ্তি। নেক্সট ইন্দোচীন ও ইউনান মালভূমি। এই পয়েন্টে লিখব এশিয়ার দক্ষিণ পূর্বে অবস্থিত ইন্দোচীন মালভূমি ইউনান মালভূমির সঙ্গে যুক্ত। এই অঞ্চলটির ঢাল উত্তর থেকে দক্ষিণে। এখানকার প্রধান কয়েকটি নদী হল মেকং, মেনাম, সিকিয়াং, সালুইন ইত্যাদি। মালভূমিটি থাইল্যান্ড, কম্বোডিয়া ও লাওস ইত্যাদি দেশের কিছু অংশ নিয়ে গঠিত। নেক্সট প্রশ্ন এশিয়া মহাদেশকে পর্বত হৃদয় মহাদেশ বলা হয় কেন? ব্যাখ্যা করো। অথবা প্রশ্নটা এভাবেও আসে হার্ট অফ দ্য এশিয়া কাকে এবং কেন বলা হয়? উত্তর আমরা লিখব এশিয়ার মধ্যভাগের উচ্চভূমিকে পর্বত হৃদয় মহাদেশ বা হার্ট অফ দ্য এশিয়া বলা হয় কারণ এশিয়ার মোট ক্ষেত্রমানের 40% স্থান জুড়ে এই পার্বত্য ও মালভূমি অঞ্চল অবস্থিত। এই অঞ্চলের বিস্তার পশ্চিমে ভূমধ্যসাগর থেকে পূর্বে চীন সমভূমি ও দক্ষিণে হিমালয় পর্বত থেকে উত্তরে ইয়াব্রনয় স্থানভয় পার্বত পর্যন্ত। পামির ও আর্মেনীয় দুটি গুরুত্বপূর্ণ পর্বতগ্রন্থি এবং এদের থেকে নির্গত পর্বতশ্রেণী এখানে বিস্তৃত রয়েছে। অধিকাংশ পর্বতবেষ্টিত ও প্রাচীন মালভূমি এখানে অবস্থিত। এশিয়ার বেশিরভাগ নদী এখান থেকে উৎপন্ন হয়েছে। হলো নেক্সট পরের প্রশ্ন এশিয়ার উত্তর বাহিনী নদীগুলো প্রায়ই বন্যা হয় কেন? উত্তর লিখব এশিয়ার উত্তর বাহিনী নদীগুলির মধ্যে ওব, ইসিনি ও লেনা উল্লেখযোগ্য। নদীগুলির মধ্য এশিয়ার পার্বত্য অঞ্চল থেকে উৎপন্ন হয়ে উত্তর বাহিনী হয়ে সাইবেরিয়া সমভূমির উপর দিয়ে প্রবাহিত হয়ে উত্তর মহাসাগরে পতিত হয়েছে। এশিয়ার উত্তরবাহিনী নদীগুলি বন্যাপ্রবল এবং এই নদীগুলিতে বছরে 2বার বন্যা হয় কারণ উত্তরবাহিনী নদীগুলো বছরে 3-4 মাস এবং মোহনা অঞ্চলে 8-9 মাস বরফে ঢাকা থাকে। এর ফলে নদীর উচ্চ প্রবাহে বসন্তকালে বরফ গলে গেলেও নিম্ন প্রবাহে নদীর মোহনা অঞ্চল বরফাবৃত থাকে। ফলে এই সময় উৎস অঞ্চলে বরফ গলা জল মোহনার আগেই বাধাপ্রাপ্ত হয়ে বন্যার সৃষ্টি করে।
নেক্সট পয়েন্টে আমরা লিখব শরৎকালে নদীর মোহনা অঞ্চলের জল জমে বরফে পরিণত হয় এবং উৎস অঞ্চল থেকে আগত বৃষ্টির জল জমে গিয়ে বন্যার সৃষ্টি করে। তাই গ্রীষ্মের শুরুতে অর্থাৎ বসন্তকালে এবং শীতের শুরুতে অর্থাৎ শরৎকালে এই দুইবার নদীতে বন্যা হয়। হলো। নেক্সট হচ্ছে নিরক্ষীয় অঞ্চলের বনভূমিতে বৃহদাকার পত্রযুক্ত চিরহরিৎ উদ্ভিদের প্রাধান্য দেখা যায় কেন, অথবা নিরক্ষীয় জলবায়ুতে চির সবুজ অরণ্য দেখা যায় কেন? উত্তর, নিরক্ষরেখার উভয় পাশে 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি অক্ষাংশর মধ্যবর্তী দেশগুলিতে নিরক্ষীয় বৃষ্টি অরণ্যের সৃষ্টি হয়েছে। এই বনভূমিতে বৃহদাকার পত্রযুক্ত চিরহরিৎ উদ্ভিদের প্রাধান্যের কারণ। দেন আমরা লিখব অধিক উষ্ণতা, বার্ষিক গড় উষ্ণতা 25 ডিগ্রি সি থেকে 30 ডিগ্রি সি। আচ্ছা, বৃষ্টিপাত বার্ষিক হচ্ছে 250 থেকে 300 সেমি এবং আর্দ্রতা বার্ষিক গড় হচ্ছে 80%। ওকে, এই কারণে এই অঞ্চলের বড় বড় পাতাযুক্ত গাছগুলো সৃষ্টি হয়েছে। অতিরিক্ত বৃষ্টিপাত, এই পয়েন্টে লিখব অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে পাতায় যে অতিরিক্ত জল সঞ্চিত হয় তা বাষ্পমোচন প্রক্রিয়ায় প্রকৃতিতে ফিরিয়ে দেওয়ার জন্য পাতাগুলি বড় ও চওড়া হয়। ঘন ও দুর্ভেদ্য নিরক্ষীয় অরণ্যের গাছগুলো সূর্যালোক পাওয়া আশায় খুব লম্বা ও আকারে বড় হয়। বনভূমির নিচে স্যাঁতস্যাঁতে ভূমিতে অসংখ্য আগাছা ও পরজীবী গাছ জন্মে থাকে। এই প্রশ্নগুলো দিলাম, ইম্পর্টেন্ট, এগুলো ভালো করে পড়ো। একটু পরে আরেকটা ভিডিও আসবে যার মধ্যে আরও গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর থাকবে। এখনের জন্য এটুকু। বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করো। খুব ভালো থাকো। টাটা।